তো ইংলিশ গ্রামার টিউবে আজ আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের সিলেবাল সম্পর্কে। তো সিলেবাল সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে আগে তার ওয়ার্ড সম্পর্কে। তো ওয়ার্ড সম্পর্কে আমরা এলাবোরেট আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। তো আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে তারপরে সিলেবাল সম্পর্কে মানে সিলেবালের ভিডিওটা দেখলে জানতে আরো সুবিধা হবে। তো সিলেবাল সম্পর্কে আমাদের জানতে গেলে আগে জানতে হবে সিলেবাল কাকে বলে। তো SYLLABLE সিলেবাল বা শব্দাংশ। সিলেবাল বা শব্দাংশ। সিলেবাল কাকে বলে বা সিলেবালের সংজ্ঞা। ডেফিনিশন অফ সিলেবাল। ডেফিনিশন অফ সিলেবাল। ডেফিনিশন অফ সিলেবাল। ডেফিনিশন অফ সিলেবাল বা সিলেবালের সংজ্ঞা দাও। তাহলে সিলেবাল কাকে বলে? ঠোঁট বা জিভের গতি। ঠোঁট বা জিভের গতি না বদলে যে এক শব্দ বা ওয়ার্ড বা বড় কোনো ওয়ার্ড বা শব্দের এক স্বরকে উচ্চারণ করা হয় তাকে সিলেবাল বলে। সিলেবাল বা শব্দাংশ বলে। তাহলে কি বলছে? ডেফিনেশন অফ সিলেবাল। ঠোঁট বা জিভের গতি না বদলে যে এক শব্দ বা ওয়ার্ড বা বড় কোনো ওয়ার্ডের বা শব্দের এক স্বরকে উচ্চারণ করা হয়। বুঝছে? এখানে কি বলছে? এখানে একটু কনফিউশন হয়ে যাবে। বলছে বড় কোনো ওয়ার্ড বা শব্দের এক স্বরকে উচ্চারণ করা হয়, মানে একটা বড় শব্দ তার একটা স্বরকে যখন উচ্চারণ করা হয় তাকে বলা হয় সিলেবাল। এবারে একটা বড় একটা শব্দ হলো, তাহলে এখানে কি বলছে? বলছে বড় একটা শব্দের একটা স্বরকে উচ্চারণ করবো, বাকিগুলোকে উচ্চারণ করবো না। একটা বড় শব্দের প্রত্যেকটা স্বরকে আমি উচ্চারণ করবো। প্রত্যেকটা স্বর মিলেই একটা বড় শব্দ তৈরি হয়েছে। প্রত্যেকটা স্বরকে আমি উচ্চারণ করবো। কিভাবে উচ্চারণ করবো? না, ঠোঁট বা জিভের গতি বদলাবো না। তাহলে একটা বড় একটা শব্দের ঠোঁট বা জিভের গতি না বদলে এক একটা স্বরকে যখন আমি উচ্চারণ করব তখন আমি তাকে বলবো সিলেবাল। তাহলে এটা বোঝা গেল। তার আগে এইখান থেকে এই পর্যন্ত বোঝা গেল শব্দের এক স্বরকে উচ্চারণ করা হয়। বোঝা গেল? আচ্ছা, আর উপরে কি বলছে? বলছে গতি না বদলে যে এক শব্দ, মানে একটা বড় একটা শব্দ হয়, আবার কিছু শব্দ ছোট হয়।
সেই ছোট শব্দকে আমরা বলবো এক শব্দ। একটা শব্দ আমি যখন উচ্চারণ করবো অথচ তার ঠোঁট বা জিভের গতি বদলাবে না, এরকম শব্দ আছে ইংরাজিতে। তাহলে আমরা প্রথমে এইটাই জেনে নিই যে এক শব্দ মানে ঠোঁট বা জিভের গতি না বদলে একটাই শব্দকে আমরা যখন উচ্চারণ করবো, ঠোঁট বা জিভের গতি না বদলে আমরা যখন একটা শব্দকে উচ্চারণ করবো, তাহলে একটা শব্দ এখান থেকে আগে এটা বুঝে নেই। তাহলে উদাহরণ, তাহলে এক শব্দ হচ্ছে CAT ক্যাট, RAT র্যাট, আচ্ছা MAN ম্যান, MAT ম্যান, BOOK বুক এক্সেট্রা। তো CAT ক্যাট একটাই শব্দ, আবার একটাই স্বর, ঠিক আছে। তাহলে আমার একে আমি যখন উচ্চারণ করছি, ক্যাটকে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, তাহলে CAT ক্যাট, ঠিক আছে। ক্যাট ঠোঁটের গতি বদলাচ্ছে না, জিভেরও গতি বদলাচ্ছে না, তাহলে এটাকে আমরা বলছি একটা শব্দ। আচ্ছা, বা একে এক স্বরও বলা যায়, ঠিক আছে। র্যাট, RAT র্যাট, সেম একই রকম, ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। ম্যানও সেম একই রকম, ম্যাটও একই রকম, বুকও একই রকম ভাবে উচ্চারণ হচ্ছে। তাহলে একে আমরা বলছি এই ক্যাট, র্যাট, ম্যান, ম্যাট, বুক, একে আমরা বলছি এক শব্দ বিশিষ্ট ওয়ার্ড। আচ্ছা, তাই এই পর্যন্ত বোঝা গেল। তারপরে এবার এখান থেকে এটা আসছে, বলছে বড় কোনো ওয়ার্ড বা শব্দের এক স্বরকে যখন আমি উচ্চারণ করছি, তাহলে এইখান থেকে এটা এবার একটা উদাহরণ দিয়ে বুঝে নিতে হবে, এটা সুবিধা হবে। আচ্ছা, বড় কোনো ওয়ার্ড বা শব্দের এক স্বরকে উচ্চারণ, আমাদের বড় একটা আমাদের শব্দ লিখতে হবে। বড় শব্দ কি হলো? কলকাতা লিখলাম, কলকাতা। কলকাতা হচ্ছে একটা বড় শব্দ। এইবার এই কলকাতা শব্দটা কিভাবে গঠিত হয়েছে? কলকাতা শব্দ, কোল একটা লেটার, ও একটা লেটার, এল একটা লেটার, কে, এ, টি, এ একটা লেটার দিয়ে গঠিত হয়েছে। তারপরে একটা শব্দ, একটা বড় একটা শব্দ তৈরি হয়েছে। এবার এর ভিতরে আবার কিছু স্বর আছে, কিছু স্বর আছে। এই কলকাতাকে আমি যখন উচ্চারণ করছি, কলকাতা, কলকাতা যখন আমি উচ্চারণ করছি তখন আমার ঠোঁট বা জিভের গতি বদলে যাচ্ছে, কিন্তু সংজ্ঞায় আমরা লিখেছি ঠোঁট বা জিভের গতি বদলাবে না। তাহলে আমার এখানে ডেফিনেশনকে সাপোর্ট করছে না কলকাতা যখন আমি একসাথে উচ্চারণ করছি। তাহলে আমাকে সাপোর্ট করাতে গেলে, সংজ্ঞা অনুযায়ী সাপোর্ট করাতে গেলে একে আমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে এক্সপ্লেন হচ্ছে কোল কা তা। তাহলে কোলকে আমি যখন, কোল একটা স্বর, তখন কোল কিন্তু কোল একটা স্বর, কা হচ্ছে একটা স্বর, তা হচ্ছে একটা স্বর। তাহলে কোলকে আমি যখন উচ্চারণ করছি কোল, তখন ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, ঠিক আছে। কাকে আমি কোল, কাকে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, কাকে আমি যখন উচ্চারণ করছি তখন সেম একই রকম ভাবে বদলাচ্ছে না ঠোঁট বা জিভের গতি। তাহলে কলকাতা, এক একটা স্বরকে আমি যখন উচ্চারণ করছি আলাদা আলাদা ভাবে, তখন ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। এই টোটালটা মিলে তৈরি হচ্ছে কলকাতা, ঠিক আছে। তারপরে সেম একটা উদাহরণ দেওয়া যাক, টু ডে, সরি টু ডে, টুডে। তাহলে একটা বড় শব্দ, এই বড় একটা শব্দের মধ্যে কটা স্বর আছে? একটা স্বর, দুটো স্বর আছে। তাহলে টু ডে, তাহলে টু হচ্ছে একটা স্বর, আমি উচ্চারণ করছি টু, ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। কিন্তু টুডে আমি যখন একসাথে উচ্চারণ করব তখন ঠোঁট বা জিভের গতি বদলে যাবে। টুডে, টুডে, টু ডে, ঠোঁট বা জিভের গতি বদলে যাচ্ছে। কিন্তু টুকে আমি যখন উচ্চারণ করছি টু, ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। তারপরে আলাদাভাবে যখন ডেকে উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। তাই বড় কোনো ওয়ার্ডের শব্দের এক স্বরকে যখন উচ্চারণ করা হয় অথচ ঠোঁটের গতি বদলাবে না, তাহলে এটা বোঝা গেল। তাহলে এখান থেকে বলি বড় কোনো ওয়ার্ডের বা শব্দের এক স্বরকে উচ্চারণ করা হয় তখন তাকে সিলেবাল বলে। সিলেবাল মানে শব্দাংশ। আচ্ছা, এবারে আমরা সিলেবালে আরো ডিপলি আলোচনা করব। তো আরো ডিপলি আলোচনা করতে গেলে আমাদের সিলেবালকে গ্রামারবিদরা 4 ভাগে ভাগ করেছে। তো 4 ভাগে ভাগ করে 4 ভাগে
লিখে সেটাকে আমরা ডিপলি আলোচনা করব। নাম্বার 1, নাম্বার 1 কি হচ্ছে মনোসিলেবল। নাম্বার 2, ঠিক আছে, আমরা ভিডিওটা বড় হয়ে যাবে, একটা লিখবো একটা হবে আলোচনা করব। প্রথম হচ্ছে মনোসিলেবল কাকে বলে। তো মনোসিলেবল, মনো কথা এসেছে, মনো কথা আগত হয়েছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষা থেকে আগত। মনো কথা এসেছে গ্রিক ভাষা থেকে। এই মনো কথার মানে হচ্ছে এর এক। মনো কথার বাংলা মানে, বাংলা মানে এক। মনো কথার বাংলা মানে হচ্ছে এক। তাহলে যে ওয়ার্ডের একটাই স্বর থাকবে, ঠিক আছে, তাকে আমরা বলবো এক স্বর বিশিষ্ট শব্দাংশ, বা এক স্বর বিশিষ্ট শব্দ, এক স্বর বিশিষ্ট শব্দ, এক স্বর বিশিষ্ট শব্দ। যার একটাই স্বর থাকবে তাকে আমরা বলবো এক স্বর বিশিষ্ট শব্দ। তাহলে উদাহরণ, উদাহরণ হচ্ছে ম্যান, গো, রেড, বুক, এক্সেট্রা। ম্যাটকে আমি যখন উচ্চারণ করছি, ম্যাট, ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। গোকে আমি যখন উচ্চারণ করছি, ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। র্যাটকে আমি যখন উচ্চারণ করছি, আরটি র্যাট, তখন ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। বুককে আমি যখন উচ্চারণ করছি, ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। তাহলে একে আমরা কি শব্দ বলছি? ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, একে আমরা বলছি মনোসিলেবল। একে আমরা কি বলছি? মনোসিলেবল। কারণ এর একটাই শব্দ, একটাই স্বর, তাই আমরা তাকে বলছি মনোসিলেবল। ঠিক আছে, এবার এই ম্যাট কি হবে? ম্যাট হচ্ছে একটা ইংরেজি, ম্যান হচ্ছে একটা, এই এম হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড, এ হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড, টি হচ্ছে একটা ইংরেজি, তিনটে ওয়ার্ড মিলে ম্যাট তৈরি হয়েছে। কিন্তু ম্যাটকে আমি যখন উচ্চারণ করব, আচ্ছা, পরে হচ্ছে 2 নম্বরে কি আসছে? ডাইসিলেবল। ডাই কথার মানে হচ্ছে দুই। ডাই কথার মানে হচ্ছে দুই। নাম হচ্ছে ডাইসিলেবল। ডাইসিলেবল, ডাই কথার মানে হচ্ছে দুই। তাহলে দ্বিস্বর বিশিষ্ট শব্দকে, দ্বিস্বর বিশিষ্ট শব্দকে আমরা ডাইসিলেবল বলবো। দ্বিস্বর বিশিষ্ট শব্দকে, দ্বিস্বর বিশিষ্ট শব্দকে ডাইসিলেবল বলে। ডাইসিলেবল বলে। তাহলে দ্বিস্বর বিশিষ্ট শব্দ, তাহলে শব্দ একটাই হবে কিন্তু তার স্বর হবে দুটো। এই দুটো স্বরকে আমি যখন আলাদা আলাদা ভাবে বলবো, তখন কি হবে? তখন ঠোঁট বা জিভের গতি বদলাবে না। কিন্তু দুটো স্বরকে আমি যখন একসাথে বলবো, তখন ঠোঁট বা জিভের গতি বদলে যাবে। তাহলে এই দ্বিস্বর বিশিষ্ট শব্দের উদাহরণ, উদাহরণ হচ্ছে টুডে। টুডে, ঠোঁট বা জিভের গতি কিন্তু বদলে যাচ্ছে, ভালো হয়ে গেল, টুডে। ঠিক আছে, এবার টুডে কে আমি যখন এক্সপ্লেন করছি, টু ডে, টু ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, ডে ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে ডেফিনেশনকে সাপোর্ট করছে, মানে আলাদাভাবে যখন আমি উচ্চারণ করছি, একটা বড় একটা শব্দ, টু ডে হচ্ছে একটা বড় একটা শব্দ, টুডে হচ্ছে বড় একটা শব্দ, তার একটা স্বরকে আমি যখন উচ্চারণ করছি, ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। আবার একটা স্বর, মানে দুটো স্বর,
তাহলে তার আরো একটা স্বরকে যখন দ্বিতীয় স্বরটাকে আমি উচ্চারণ করি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, তাহলে এখানে ডেফিনেশনকেও সাপোর্ট করছে, তাহলে এটাকে আমরা বলবো ডাইসিলেবল। ঠিক আছে, সেম একই রকম ভাবে ও ম্যান কে লিখো, সেম একই রকম। তাহলে ও ম্যান, এখানে ও লিখলাম, তারপর হচ্ছে ম্যান। ঠিক আছে, ও ম্যান, ও ম্যান হচ্ছে একসঙ্গে আমি যখন ইচ্ছে করেছি বড় একটা শব্দ, কিন্তু ও ম্যান আমি উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলে যাচ্ছে, ওই জন্যই সেই জন্যে ও ম্যান, ও যখন আমি উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, ম্যান যখন আমি উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো ডাইসিলেবল। সেম একই রকম ভাবে ফুলিশ আছে। ঠিক আছে, আচ্ছা ডাইসিলেবল গেল। এবারে আমরা আলোচনা করব ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল মানে হচ্ছে তিন শব্দাংশ বিশিষ্ট শব্দ। তাহলে এমন কোন একটা শব্দ আমাকে নিতে হবে যার তিনটে শব্দ থাকবে, যার তিনটে শব্দ থাকবে, ট্রাইসিলেবল। ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল, ট্রাই কথার মানে হচ্ছে তিন, ট্রাই কথার মানে হচ্ছে তিন, তিন শব্দাংশ বিশিষ্ট শব্দ কে আমরা বলবো ট্রাইসিলেবল। তিন শব্দাংশ বিশিষ্ট শব্দকে আমরা বলবো ট্রাইসিলেবল। তাহলে এমন একটা শব্দ আমাকে নিতে হবে যার তিনটে, এই এমন একটা বড় একটা শব্দকে নিতে হবে যার তিনটে শব্দাংশ থাকবে। এমন একটা বড় একটা শব্দ, শব্দ বা ওয়ার্ড নাও যার তিনটে থাকবে। উদাহরণ হিসেবে আমি কাকে নিতে পারি, উদাহরণ হিসেবে আমি নিলাম কলকাতায় না, কলকাতা। তাহলে কলকাতা হচ্ছে একটা বড় শব্দ যা এক একটা ওয়ার্ড দ্বারা গঠিত হয়েছে, এই সরি এক একটা লেটার দ্বারা গঠিত হয়েছে। ঠিক আছে, ইংরেজি অক্ষর দ্বারা গঠিত হয়েছে। এবারে এটাকে একটা বড় একটা শব্দ তৈরি হলো, শব্দকে উচ্চারণ করছি কলকাতা, ঠোঁট বা জিভের গতি বদলে যাচ্ছে, তাহলে আমার ডেফিনেশনকে সাপোর্ট করছে না। তাহলে ডেফিনেশনকে কখন সাপোর্ট করবে না, এটাকে আমি যখন এক্সপ্লেন করব, ভেঙে দেবো ওটাকে। ঠিক আছে, ব্যাখ্যা করতে যাচ্ছি, তাহলে কলকাতা, কলকাতা তিনটে মানে ট্রাইসিলেবল, তিনটে শব্দাংশ আছে। ঠিক আছে, তিনটে স্বর আছে। তাহলে কোলকে আমি যখন উচ্চারণ করছি কোল, ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। কাকে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। টাকে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। তাহলে এখানে আমার ডেফিনেশনকে সাপোর্ট করছে, তাহলে এটা হচ্ছে একটা ট্রাইসিলেবলের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে কিন্তু যখন আমি একসাথে উচ্চারণ করব কলকাতা, তখন এটা ঠোঁট বা জিভের গতি বদলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা কলকাতা গেল। নেক্সট উদাহরণ হচ্ছে টোটালি। টোটালি, টোটালি উচ্চারণ করতে গেলে ওই ঠোঁট বা জিভের গতি বদলে যাচ্ছে একসাথে, কিন্তু এটাকে আমি যখন ভেঙে উচ্চারণ করছি, মানে আলাদা আলাদা শব্দে বা আলাদা আলাদা শব্দাংশে যখন উচ্চারণ করছি টো টা লি, তাহলে টো একটা হচ্ছে স্বর, টা হচ্ছে একটা স্বর, লি হচ্ছে আরেকটা স্বর। তাহলে টোকে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, টো। টা, টাকে আমি যখন বলছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না উচ্চারণ করার সময়। লিকে আমি যখন উচ্চারণ করছি সেম একই রকম ভাবে লি, ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, তাহলে টোটালি। আচ্ছা, তাহলে এই উদাহরণ বোঝা গেল। তাহলে ট্রাইসিলেবল আমরা কাকে বলবো, তিন স্বর বিশিষ্ট, তিন স্বর বিশিষ্ট ওয়ার্ডকে ট্রাইসিলেবল বলে, টি আর আই, ট্রাই ট্রাই এস ওয়াই এল এল এ বি এ সিলেবল বলে। আচ্ছা,
তাহলে ট্রাইসিলেবাল বোঝা গেল। এবারে আমরা আলোচনা করব পলিসিলেবাল সম্পর্কে। এবারে আমরা 4 নম্বর হচ্ছে পলিসিলেবাল, POLY, পলি SYLLABL, পলিসিলেবাল। পলি কথাটা এসেছে গ্রিক ভাষা থেকে। পলি কথা কোথা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষা থেকে আগত। পলি কথা কোথা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে আগত। তাহলে পলি কথার বাংলা মানে কি? পলি কথার বাংলা মানে হচ্ছে বহু। পলি কথার বাংলা মানে হচ্ছে বহু। তাহলে এমন কোন আমাকে একটা শব্দ নিতে হবে যার বহু স্বর আছে। এখন এখানে একটা প্রশ্ন এসে যায় যে মনোসিলেবাল হচ্ছে কি একটা, ঠিক আছে আমি মেনে নিলাম। ট্রাইসিলেবাল হচ্ছে দুটো, তাও আমি মেনে নিলাম। ট্রাইসিলেবাল তো তিনটা, কিন্তু বহু স্বর চলে আসে। তাহলে আমি পলিকে আমি লিখছি কেন? মানে পলিকে আমি ট্রাইয়ের মধ্যে ফেলছি না কেন, বা ট্রাইকে আমি পলির মধ্যে ফেলছি না কেন? এইখানে বলছে 3-এর অধিক স্বর বিশিষ্ট শব্দকে বহু মানে পলিসিলেবাল বলা হবে। মানে 3-এর অধিক স্বর বিশিষ্ট ওয়ার্ডকে 3-এর অধিক স্বর বিশিষ্ট ওয়ার্ডকে পলিসিলেবাল বলা হবে। তাহলে 3-এর অধিক, তাহলে বহু স্বর বিশিষ্ট শব্দকে পলিসিলেবাল বলে। তাহলে 3-এর অধিক, তাহলে উদাহরণ নাও। উদাহরণ 3-এর অধিক স্বর, 3-এর অধিক হচ্ছে স্বর থাকবে ফটোগ্রাফ, GRAPHY, ফটোগ্রাফি। তাহলে ফটোগ্রাফি ইংরেজি লেটার দ্বারা গঠিত হয়েছে। এবারে এর 3-এর অধিক কি স্বর আছে? তাহলে দেখে নেই। ফটোগ্রাফি, তাহলে 3-এর অধিক ফটোগ্রাফি। তাহলে ওকে আমি যখন উচ্চারণ করছি আমার ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, কিন্তু ফটোগ্রাফি আমি যখন একসাথে উচ্চারণ ঠোঁট বা জিভের গতি বদলে যাচ্ছে। তাহলে আমার এখানে ডেফিনেশনকে সাপোর্ট করছে না। ডেফিনেশনকে সাপোর্ট করতে গেলে ডেফিনেশনকে সাপোর্ট করছে কে? ফোকে যখন আমি উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। টোকে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। গ্রাকে যখন উচ্চারণ করছি, ফটোগ্রাফি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। পিকে যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। তাহলে এক একটা শব্দকে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, তাই আমি একে বলছি সিলেবাল বা শব্দাংশ। এবং এটাকে আমরা বলবো পলিসিলেবাল। কারণ পলিসিলেবাল এই কারণেই বলবো 3-এর অধিক এতে স্বর আছে। 3-এর অধিক এখানে স্বর আছে, আর প্রত্যেকটা স্বরই উচ্চারণ করতে গেলে ঠোঁট বা জিভের গতি বদলাবে না। আচ্ছা, তারপরে নেক্সট উদাহরণ কি নেওয়া যেতে পারে? নেক্সট উদাহরণ নাও এলিমিনেট, এলিমিনেট। তাহলে এলিমিনেট হচ্ছে একটা শব্দ। দেখা যাক এই পলিসিলেবালের মধ্যে যায় কিনা, মানে 3-এর অধিকের স্বর আছে কিনা। ই, লি, নি, এনে, টি, নেট, এলিমিনেট। তাহলে ই কে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। লি কে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। মি কে আমি যখন উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। মি। নেট কে যখন আমি উচ্চারণ করছি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না। তাহলে ডেফিনেশনকে সাপোর্ট করছে, প্লাস 3-এর অধিক স্বর আছে, তাই আমি কি বলবো পলিসিলেবাল বা বহু স্বর বিশিষ্ট
শব্দ। আচ্ছা, সেম একই রকম ভাবে আরো একটা উদাহরণ নেওয়া যেতে পারে। সেম একই রকম ভাবে ইকোনমিক নাও, ইকোনমি। ইকোনমি কে আমি যখন এক্সপ্লেন করব, ইকোনমি, তাহলে এর চারটে স্বর আছে এবং চারটে স্বরে উচ্চারণ করতে গেলে ঠোঁট বা জিভের গতি বদলাবে না, সেই জন্য এটাকে আমরা বলবো পলিসিলেবাল। ই ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, কো ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, ইকোনমি ঠোঁট বা জিভের গতি বদলাচ্ছে না, তো একে আমরা পলিসিলেবালের মধ্যে বলবো। তো সিলেবাল সম্পর্কে আজ আমরা মানে ডিপলি ডিসকাস করলাম। তো যদি কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ, বাই বাই ফর নাও।